লাগলো। কিছুক্ষণ পর বিরক্ত হয়ে সে নিজেই ফোন লাগালো অহিদের নাম্বারে, কিন্তু রিসিভ হলো না। দ্বিতীয়বার করলেও হলো না, তৃতীয়বার করলে অবশেষে রিসিভ হলো। অনু কিছু বলতেই যাবে তার আগেই অহিত শক্ত এবং গম্ভীর গলায় বলল, কি সমস্যা? অনু একটা শোনার জন্যই তো অনু এমন করছে, এটা কি এমন দোষ? উল্টো সে রাগ করবে, অহিত তাকে আগেই ভালোবাসি কথাটা বললে কি আর এমন পাগলামি করতো সে? সবকিছুর জন্য অহিত দায়ী। অহিত আবারও ডেকে উঠলো, অনু। এবারও অনু কিছু বলল না। অহিত বিরক্ত হয়ে তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, নেক্সট টাইম যেন এমন মরা কান্না না দেখি, অসহ্য লাগে আমার ইচ্ছে, আমি কান্না করলে আপনার কি? আমি আপনার সাথে কথা না বললেই হলো। জানতো আপনি সরেন সামনে থেকে। অহিত ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। অনু হা হয়ে অহিদের যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর ফিক করে হেসে উঠলো। ঠিক তখনই অহি রুমে নক করলো। হ্যাঁ আপু, ভেতরে আসো। অহি মৃদু স্বরে বলল, এখন যাব না বোন, এই যে তোমার বক্সটা নাও, এতে সব কিছু আছে, সুন্দর করে রেডি হয়ে বসে থাকো। দেখি ভাইয়া আজ তোমার উপর কিভাবে রাগ করে থাকে। অনু লজ্জা মাখা মুখ নিয়ে হাত বাড়িয়ে বক্সটা নিল। ইয়ে আপু, বলো। এসব না পড়লে হয় না, মানে আমার কেমন কেমন যেন লাগছে, কেমন যেন অস্বস্তি হচ্ছে আপুই। অহি ঠোঁট কামড়ে হেসে বলল, ধুর মেয়ে, কিসের লজ্জা? অহিত তো তোমার জামাই, কিছু হবে না, আজ তোমায় জিততেই হবে, বেস্ট অফ লাক অনু। কথাগুলো বলে অহি চলে গেল। অনু দীর্ঘশ্বাস ছেড়ে দরজা বন্ধ করে দিল। এই নিয়ে অহির কত প্ল্যান মাফিক কাজ করলো অনু, কিন্তু একটা প্ল্যানও কাজে লাগেনি। অহিত যেন পাথরের মূর্তি হয়ে গেছে। অহিত ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হতেই অনু তাকে পাশ কাটিয়ে চট করে ওয়াশরুমের ভেতর ঢুকে গেল। অহিত ফেবলাকান্তের মতো দাঁড়িয়ে রইল, কপাল কুঁচকে এলো তার। হঠাৎ আবার কি খিচুড়ি পাকাচ্ছে আল্লাহ ভালো জানে। টি শার্ট গায়ে জড়িয়ে বিছানার সাথে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিল অহিত। হঠাৎ খট করে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হলো অনু। সেদিকে তাকাতেই সঙ্গে সঙ্গে অহিদের হাত থেকে ফোনটা পড়ে গেল। অটোমেটিক চোখ দুটো বড় বড় হয়ে কপালে উঠে গেল। সারাদিন কোনো না কোনো ভাবে অনুকে এড়িয়ে চলে সে, কিন্তু এখন কি করবে সে, এটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো অহিত। অনুর দিক থেকে যেন চোখ সরাতে পারছে না অহিত। শালার চোখকে আজ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে। তার বেয়াদব চোখ জোড়া তার বেয়াদব বউ থেকে সরছেই না। শুকনো ঢোক গেলে কোনো মতে অনুর থেকে দৃষ্টি সরিয়ে নিল অহিত, কিন্তু নির্লজ্জ চোখ, বেহায়া চোখ অনুর দিকে আবারও তাকালো। অনু লাল খয়েরি রঙের শর্ট নাইটি ড্রেস পরে অহিতের সামনে দাঁড়িয়ে আছে। তার ফর্সা শরীরে যেন খয়েরি রংটা একদম ফুটে উঠেছে। তার মোমের মতো হাঁটু জোড়া ড্রিম লাইটের আলোয় যেন আরো আকর্ষণীয় লাগছে। অনুর অর্ধ উন্মুক্ত শরীর, উন্মুক্ত গলা, পেটের ভাঁজ দেখে অহিতের এখন হিতাহিত জ্ঞান হারানোর মতো অবস্থা। মনটা চাইছে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়তে। অনু লজ্জামাখা মুখশ্রী নিয়ে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। অনু যত এগোচ্ছে অহিতের হৃদস্পন্দন ততই দ্রুত উঠানামা করছে। নেশালো চোখ দুটো অনুর উন্মুক্ত গলায় নিক্ষেপ করা। অনু লজ্জায় অহিদের দিকে না তাকিয়ে চুপচাপ অহিদের পাশে শুয়ে পড়লো কমফোর্ট জড়িয়ে। অহিদের অবস্থা বেগতিক, শরীর ঘেমে চুবুডুবু হয়ে গেছে। কপালে ঘাম, গলায় ঘাম, বুকের পাশের অর্ধেক শার্ট ঘামে ভিজে গেছে। আজ যেন অনু তাকে মেরেই ফেলার প্ল্যান করেছে। তার শরীর ঘেঁষে শুয়ে থাকা অনুর প্রতিটি ঘন নিঃশ্বাসের শব্দ অহিদের প্রতিটি লোমকূপে আগুন ধরিয়ে দিচ্ছে। অহিদের বুকে ঝড় তুলে দিয়ে মেয়েটা যেন আরামে ঘুমানোর প্ল্যান করছে, কিন্তু ঘুম আর আসছে না। তার বুকের ভেতরে ড্রিম ড্রিম করে ঝড় বইছে। বেসামাল হয়ে অনু অহিদের কোমর জড়িয়ে ধরে তার উরু পা দিয়ে জড়িয়ে নেয়। চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে। অহিদের পুরো শরীর যেন এখন ব্যালেন্স হারিয়ে ফেলে। তার শরীরের রন্ধ্রে টন্ডে ছড়িয়ে পড়ছে তীব্র বাসনা। পাশের মানুষরা যখন তার বউ আর ভালোবাসার মানুষ একসাথে হয় তখন কি আর রাগ করে থাকা যায়? অহিত তার সমস্ত রাগ ভুলে গিয়ে উত্তেজিত হয়ে অনুকে ঝড়ের গতিতে বিছানার সাথে চেপে ধরে। উন্মাদের মতো অনুর পুরো শরীরে অধর ছোঁয়াতে থাকে। অনু কেঁপে ওঠে, কি করছেন আপনি? ছাড়ুন আমায়। আপনি না রাগ করে আছেন, তাহলে এটা করতে আপনার লজ্জা করছে না? অহিত অনুর গলায় মুখ ডুবিয়ে নেশালো কণ্ঠে বলে উঠুন, জান কথা বলো না। অহিদের ছোঁয়ায় অনু নিজেও কাবু হয়ে এসেছে। সে আর কোনো কথা না বলে কাপা হাত রাখলো অহিদের পিঠে। ব্যাস, আশকারা পেয়ে অহিত আরো উন্মাদ হয়ে গেল। অনুর গলা থেকে মুখ তুলে তার নরম তুলতুলে ঠোঁটে গভীরভাবে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। উত্তেজিত হয়ে অনু অহিদের শার্ট খামচে ধরলো। সে নিজেও উন্মাদ হয়ে অহিদের সাথে তাল মিলাতে শুরু করলো। ডিম লাইটের নরম আলোয় পুরো ঘরটা যেন অন্যরকম হয়ে উঠেছে। বাতাসও নিঃশব্দ, শুধু রুম জুড়ে অহিতের দ্রুত ওঠানামা করা শ্বাস আর অনুর কাপা নিঃশ্বাস মিলেমিশে একটা তীব্র উত্তাপ তৈরি করেছে। অনুর উপর ঝুঁকে থাকা অহিদের নিঃশ্বাস গরম হয়ে ছুঁয়ে যাচ্ছে তার গলা, কাঁধ, কানের লতি।
প্রতি। সারাদিন ধরে জমে থাকা সকল রাগ, অভিমান, চাপা আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে অহিদের চোখের চাহনি এখন একদম শীতল সমুদ্রের ন্যায় মাতাল করা। গরম নিঃশ্বাসের শব্দে অনু কেঁপে উঠল। লজ্জায় অহিদের কাছ থেকে মুখ সরিয়ে ছোট করে বলল, এভাবে কি দেখছেন? আমার বুঝি লজ্জা লাগে না? সরুন, ঘুমাতে দিন আমায়। ভুলে যাবেন না আপনি রাগ করে আসছেন। অহিদ তার গলা থেকে মুখ সরিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হাসকি স্বরে বলল, রাতের বেলায় কিসের রাগ বউ? স্বামী স্ত্রী রাগারাগি করবে এটা স্বাভাবিক বিষয়, তবে সেটা দিনের বেলায়। আর ইউ খুব নটি হয়ে গেছো তাই না? অনু চমকে ওঠে, কাপা গলায় বলে ওঠে, মানে? অহিদ অনুর বুকে মাথা রেখে নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, মানে কি পোশাক পরেছো জান? যখন দেখলে শাড়ি দিয়ে কাজ হচ্ছে না, কোনোভাবে আমার অ্যাটেনশন পাচ্ছ না, তখন একদম ডাইরেক্ট অ্যাকশনে নেমে পড়লে। কে বলবে তোমার বয়স 19, কাজ কাম সব দিক দিয়ে তো পাকা বুড়ি। কিভাবে স্বামীর নজর ফেরাতে হয় সেটা খুব ভালো করেই জানো। অনু এতক্ষণ সমুদ্র সমান লজ্জা অনুভূতি নিয়ে মুচকি হাসলেও অহিদের বলা কথাই এখন সে তীব্র অপমান বোধ মনে করছে। রাগে ফুঁসতে ফুঁসতে অহিদের বুকে ধাক্কা দেয় নাসিটকে বলে ওঠে, ছ্যাঁচড়ামির অপবাদ দিচ্ছেন আমায়? আমি ছ্যাঁচড়া? আমি দুষ্টু? আমি আপনাকে নিজের দিকে টানার জন্য পাতলা শাড়ি পরে ঘুরঘুর করি? আপনার সাথে রোমান্স করার জন্য এই ড্রেস পরেছি আমি? নিজের চেহারা আয়নায় দেখেছেন কখনো? বাদরের মতো লাগে। আমি দেখে আপনার সংসার করছি, আমি যা খুশি পরে থাকবো, আপনার কি দরকার হয় আরো পাতলা শাড়ি পরবো? আপনি কেন খারাপ নজর দেন আমার উপর? নিজের নজর ঠিক করেন। একদম চুপ। অনুকে আর কিছু বলতে না দিয়ে অহিদ অনুর নরম ঠোঁটে আঙুল দিয়ে কথাটা বলল। অনুর মুখ থেমে গেল, বিরক্ত মুখশ্রী নিয়ে অহিদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা বাবা, তুমি চাইলে রুমের মধ্যে আরো পাতলা শাড়ি পরে থাকতে পারো, দরকার হয় উলঙ্গ হয়েও থাকতে পারো। ট্রাস্ট মি জান, আমি নজর দেব না। আমরাই তো, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারো, আই ডোন্ট মাইন্ড। অহিদের মুখে এমন লাগাম ছাড়া কথা শুনে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করলো। চোখ বড় বড় করে রাগে অহিদের আঙুলে কামড় বসিয়ে দিল। আউচ! কি করছো কি? এত কামড়া কামড়ি করছো কেন? আমি ধরলে কিন্তু একটা জায়গায় অবশিষ্ট রাখবো না, জাস্ট নকশা বানিয়ে ফেলবো। লজ্জায় অনু অহিদের বুকে এলোপাথারি ঘুষি মারতে থাকে। নেকা কান্না এবং আহ্লাদি গলায় চেঁচিয়ে ওঠে, অসভ্য লুচ্চা বাজে লোক, ছোবেন না আমায়। নিকুচি করেছে আপনার সাথে ঘুমানোর। আমি অহিয়াপুর কাছে গেলাম। অহিদ মুচকি হেসে অনুর হাত দুটো ধরে ফেলে, শান্ত এবং মোলায়েম কণ্ঠে বলে, আমার জান পাখি রাগ করে না, আমি তো শুধু মজা করছিলাম। তোমায় একটু বেশি সুন্দর লাগছে জন্য আমার মাথা কাজ করছে না, সরি জান। এমন স্বর অনু আগে কোনোদিন শোনেনি তার থেকে, আর না সরি বলতে শুনেছে কোনো সময়। না চাইতে অনু নাকের ডগায় থাকা সমস্ত রাগ চলে গেল। মুখের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সে সেটা লুকোতে চোখ বন্ধ করে ফেললো। অনুকে কাবু করতে পেরে অহিদ বেজায় খুশি, কারণ সে এখন তার অনুকে রাগাতে চায় না, কারণ তার যে পুরুষত্বে আগুন লেগে আছে সেটা নেভাবে কে? মুখে শয়তানি হাসি টেনে অহিদের হাত অনুর কোমর শক্ত করে জড়িয়ে নিল। অনুর নিঃশ্বাস কেঁপে উঠল, বুক ওঠানামা করছে দ্রুত। পরক্ষণেই ঘুমোবো, এখন অন্তত ছেড়ে দিন, শ্বাস কাপা স্বরে বলল অনু। অহিদ এবার আর এক সেকেন্ডও নিজেকে থামালো না। তার ঠোঁট আবার ডুবে গেল অনুর ঠোঁটে। অজানা শিহরণ অনুর মাঝেও ঝুঁকে বসেছে। না চাইতেও সে আর অহিদকে বাধা দিতে পারল না। গভীরভাবে মিশে গেল অহিদের মাঝে। হঠাৎ অহিদ অনুর ঠোঁট ছেড়ে দিয়ে তার মুখের দিকে তাকায়। লজ্জায় লাল হয়ে অনু কাচুমাচু করতে থাকে। কি হয়েছে? এভাবে দেখছেন কেন? অহিদ হাসকি স্বরে বলে ওঠে, কিছু না, ভাবলাম কিসুমিসু করার আগে একবার তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন, না হলে তুমি আবার স্বামীর চরিত্রে দাগ লাগিয়ে দিবে। নেকা কান্না করে বলবে, আপনি শুধু আমার দেহকে ভালোবাসেন, আমায় ভালোবাসেন না। এমনিতে অনু লজ্জায় মরে যাচ্ছে, তার উপর অহিদ তার থেকে অনুমতি চাচ্ছে। সে কিভাবে অনুমতি দিবে? আজব, এতদিন তো অনুমতি ছাড়াই তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে ফেলেছে। আজ যখন অনু ইশারা ইঙ্গিতে বুঝিয়ে সম্মতি জানাচ্ছে, তাহলে হঠাৎ কিসের অনুমতি চাইছে? যত সব ঢং। কি হলো বলো কিছু, তুমি কি রাজি? অনুর শরীরে যেন আগুন জ্বলছে। মাঝ রাস্তায় এভাবে রোম্যান্স থামিয়ে যে ঢং করছে অহিদ, তা দেখে অনুর গা পিত্তি জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে দু চারটা ইট নিয়ে ব্যাটার মাথা ফাটিয়ে দিতে। তুমি তাহলে এখনো প্রস্তুত না? আচ্ছা তাহলে আমি চলে যাই। না, অনুর মস্তিষ্ক এখন সম্পূর্ণ খালি হয়ে আছে। অহিদ কি বলছে কি করছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। হৃৎপিণ্ড দ্রুত ওঠানামা করছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, শরীরে অসম্ভব যন্ত্রণা শুরু হয়েছে। লজ্জায় কিছু বলতে না পেরে কাঁদো কাঁদো অসহায় চোখে অহিদের দিকে তাকিয়ে আছে। অহিদ উঠে যেতে নিলে অনু খপ করে তার হাত ধরে ফেলে। অহিদ উঠে বসে কপাল কুঁচকে বলে, কি হয়েছে? অনুর কোনো সারা শব্দ নেই। সে চুপচাপ ঘোর লাগা অনুভূতি নিয়ে অহিদের কাছে এগিয়ে আসে। অহিদের কোলে বসে তার দুই কাঁধ হাত দিয়ে জড়িয়ে ধরে। তারপর সে নিজের ঠোঁট জোড়া আলতোভাবে ছুঁয়ে দিল অহিদের ঠোঁটে। অহিদ বাঁকা হেসে অনুর কোমর জড়িয়ে ধরে গভীরভাবে ডুবে গেল অনুর অধরে। নির্জন ঘর জুড়ে ভরে উঠল নিঃশব্দ স্পন্দনে। দুজন মানুষের আত্মা মিলিত হলো প্রেমের অদৃশ্য সুতোয়। আজ তাদের মাঝে নেই কোনো রাগ অভিমান, যা আছে শুধুই দুজনের নিঃশ্বাসে মিশে থাকা মাতাল করা ভালোবাসা। সকাল।
রাতের গভীর নীরবতা ভেঙে ভোরের নরম আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকলো। অনুর গাল এখনো লাল, চোখে ঘুম জমে আছে, শরীরের উপর হালকা কমফোর্ট জড়ানো। তার মাথাটা অহিদের বুকে, অহিদের হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে তার কোমর, যেন পুরো রাতই সে শুয়েছিল এভাবেই। অনু চোখ খুললো, মাথা উঁচু করে প্রথমেই সে অহিদের মুখটা দেখতে পেল। সে কেঁপে উঠল। গত রাতে নিজের করা পাগলামির কথা মনে পড়তেই লজ্জায় মুখ লাল হয়ে গেল অনুর। সে নড়তে গেলেই অহিদের কণ্ঠ ভেসে এলো, নড়ে না, আধা ঘুমের স্বর, কর্কশ অথচ অদ্ভুত কোমল। অনু চমকে উঠল। জেগে আসতেন নাকি? অহিদ চোখ আধ খোলা রেখে বলল, ঘুমাইতে দিলা কই তুমি? অনু লজ্জায় মুখ অন্যদিকে ঘুরাই, একদম বাজে কথা বলবেন না, আমি মোটেও আপনার ঘুম নষ্ট করিনি, উল্টো আপনি আমার ঘুম নষ্ট করেছেন। অহিদ এবার পুরো চোখ খুলল, অনুর দিকে তাকিয়ে হাসলো সেভাবেই, যেভাবে পুরুষেরা খুব কম সময় হাসে, যার ভেতরে থাকে মালিকানা, মমতা আর একটু দুষ্টুমি। শোনো। সে অনুর থুতনিতে আলতো হাত ছুঁয়ে বলে, গত রাতের পর তুমি আমার কাছে অফিসিয়ালি ডেঞ্জারাস লেভেলে চলে গেছো বউ। আমি তো অবাক হয়ে ভাবছিলাম, এটাই কি আমার সেই ভীতু ইনোসেন্ট বউ যে এত দুষ্টু? আল্লাহ! অনু অহিদের উপর রাগে আর লজ্জায় বালিশে মুখ গুজে ফেললো। আপনি অসভ্য। অসভ্য না হলে বাবুরাম্মু হবা কিভাবে? অনু এবার বালিশ দিয়ে অহিদকে ধাক্কা মেরে বলে, চুপ করেন আপনি। কেউ সকাল সকাল এসব নষ্ট কথা বলে নাকি? আমরা তো কেউ না, আমরা তো স্বামী স্ত্রী, তো কিসের জন্য চুপ করব? আর এখন এত লজ্জা পাচ্ছ কেন? রাতে কি হয়েছিল তোমার জান? কিছু না। আপনি বেশি বেশি বলছেন কিন্তু। অহিয়াপুর রুমে চলে যাব কিন্তু একবারে। হঠাৎ অহিদ হাত বাড়িয়ে অনুকে নিজের বুকে টেনে নেয়, তারপর কপালে আলতো করে চুমু ছুঁয়ে দিল। আমার আদুরে বউ, রাগ করে না জান, এমনি দুষ্টুমি করে বলছি। অনু চোখ বড় বড় করে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে আপনি ভালোবাসি বলেন? অহিদ চুপ, দৃষ্টি গম্ভীর, মুখের অভিব্যক্তি বোঝা যায় না। অনু কেঁপে উঠে, আবার রাগ করলেন নাকি? আমি এমনি মজা করে বললাম, আর বলতে হবে না, আমি তো জানি আপনি আমাকে ভালো। অহিদ ধীরে ধীরে তার কাছে ঝুঁকলো, অনুর চুল সরিয়ে কানে মুখ এনে ফিসফিস করে বলল, হাজার রাগ লাখ অভিমান থাকলেও আমি তোমায় ভালোবাসি অনু, খুব বেশি ভালোবাসি। তোমারে বাঁধিয়া রাখিতে চাই আমার হৃদয়ের বক্ষস্থলের মাঝে। সখী, তুমি সারা জীবন থাকবে কি আমার পিঞ্জিরার মাঝ মতো উড়ে এসে অহিদের বুকের মধ্যে ঢুকে পড়ে। এই নিয়ে তাদের মা ছেলের ঝগড়া লেগেই থাকে। অহিদের বুক নিয়ে দুজন চুল ছেঁড়াছেঁড়ি পর্যন্ত করে। উপায় না পেয়ে শেষমেশ অহিদ তার বুকের ডান পাশ আরিয়ানকে আর বাম পাশ অনুকে দিয়ে ভাগ করে দেয়, যাতে তারা আর ঝামেলা না করে। কিন্তু তবুও ঝামেলা যেন থামে না। অনু ভুল করে আরিয়ানের পাশে বসলে আরিয়ান কান্না করে বাড়ি মাথায় তোলে, আর আরিয়ান ভুল করে অনুর পাশে চলে গেল অনু রেগে মেগে ফাইট শুরু করে। শেষমেশ দুজনের হুলুস কাণ্ড, কেউ কাউকে ছাড় দেয় না। এদের চুলোচুলি দেখে বেচারা অহিদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। মারামারির গুরুতর পর্যায়ে চলে গেলে শেষমেশ উপায় না পেয়ে অহিদ অনুকে ধমক দিলে অনু শুরু করে দেয় বাচ্চাদের মতো কান্না। অবস্থা এমন যে ব্যাপারটা বাড়ির হেডলাইন পর্যন্ত চলে যায়। এই তো আজ বিকেলের দিকে সবাই মিলে বেড়াতে যাবে বলে অহিদ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসে, না হলে তার অর্ধাঙ্গিনী রাগ করে বাড়ি মাথায় তুলবে। অহিদ রুমে ঢুকে শাওয়ার নিয়ে মাত্র সোফায় এসে বসেছে, অমনি দুই মা ছেলের অত্যাচার শুরু হয়ে গেছে। দুজনই হুড়মুড় করে অহিদের বুকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। ক্লান্ত অহিদ বিরক্ত হয়ে অনুকে সরিয়ে এক ধমক দেয়। ধমকটা খুব জোরে ছিল, যার কারণে সঙ্গে সঙ্গে অনুর চোখ ছলছল করে ওঠে। রাগে গাল ফুলিয়ে অহিদের বুকে এক ঘুষি মেরে সে সেখান থেকে বেরিয়ে যায়। পেছন থেকে অহিদ বহুবার ডাকলেও অনু একবারও ফিরে তাকায় না। সবুজ ঘাসের উপর অহিয়াপুর মেয়ে মায়া আর অনুর ছেলে আরিয়ান খেলা করছে। ঘাসের উপর হাত পা ছড়াছড়ি করে খিলখিল করে হাসছে, কখনো ঘাস তুলে বাতাসে ছুড়ে দিচ্ছে তো কখনো দৌড়াচ্ছে। আচ্ছা সূর্যের আলো তাদের মাথার উপর এসে পড়েছে, মায়ার চুলে আলো পড়ে সোনার মতো ঝলমল করছে। অনু তাদের দেখে মুচকি হাসলো। সময়টা কত দ্রুত চলে যায়, দেখতে দেখতে তাদেরও ছেলে মেয়ে হয়ে গেল। হঠাৎ অনু মায়াকে দেখে থমকে গেল। মায়ার নিষ্পাপ মায়াবী চেহারা দেখে মনে পড়ে গেল কয়েক বছর আগের সেই সন্ধ্যাটা। সেদিন হঠাৎ করে অনু অহিকে দেখে থমকে গিয়েছিল। অহি তখন রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছিল। তার গায়ে গাঢ় নীল সিল্কের শাড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে খুবই সাদামাঠা লিপ বাম, দুহাত ভর্তি কাচের রেশমি চুড়ি, যা রান্না করার সময় ঝনঝন শব্দে বেজে চলছে। এই অহির মাঝে আজ যেন অনু অন্যরকম একটা সৌন্দর্য দেখতে পাচ্ছে। শাড়ি পরলে এমনিতে অহিকে এত সুন্দর লাগে, আজ অথচ অহির হাবভাব দেখে অনুর পেটের মধ্যে অদ্ভুত অনুভূতি গুড়গুড় করছে। তখন অনু ঠোঁট চেপে কৌতূহলী হয়ে বলল, আজ বাড়িতে এত রান্নার আয়োজন কিসের জন্য আপু? বাড়িতে কি স্পেশাল কেউ আসবে? সাজগোজের কথা অনু আর জিজ্ঞেস করলো না, কারণ অহি বাড়িতে মাঝে মধ্যে প্রায় এভাবেই সেজে থাকে। কিন্তু এই ভর সন্ধ্যায় এত রান্না বান্নার আয়োজন দেখে বিষয়টা তার হজম হচ্ছে না। দেখে মনে হচ্ছে খুব যত্ন সহকারে কারোর জন্য রান্না করছে। অহি রহস্যময় হাসি দিয়ে বলল, সে কি তুমি জানো না, আজ অভ্র আর তার বাবা মা আসবে আমাদের বাড়ি, তাই আমি নিজ হাতে অভ্রের জন্য তার পছন্দের খাবার রান্না করছি। কত বছর পর ছেলেটাকে দেখবো বলো? প্রায় 4 বছর। কি?
অভ্র ভাই আসছে, আর তোমরা কেউ আমায় বললেও না। অহি চুলো থেকে পায়েসের পাতিল নামিয়ে রাখলো, তারপর অনুকে ধরে ড্রয়িং রুমের সোফায় এনে বসালো। অনু 7 মাসের উঁচু পেটে মাথা রেখে মুচকি হেসে বলল, বাবা ফুপি বলছি, দেখো তোমার মাম্মা কি বোকা। বলেই ফিক করে হেসে উঠল অহি। অনুর আগে নাক সিটকে বলল, হ্যাঁ আমি তো বোকাই, আমাকে রেখে বাড়িতে সবাই মিলে ফাংশন করছে, আমি না আসলে তো জানতেও পারতাম না। থাকবো না তোমাদের অনুষ্ঠানে, তোমরা একা একাই শাদি করো, চললাম আমি বাপের বাড়ি। অহি হাসি থামিয়ে বলল, তুমি তো সারাদিন বাসায় ছিলে না অনু,